তুমি নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো। যে পরিশ্রম করলে এখানে 1 টাকা পাওয়া যায় সেই পরিশ্রম ওখানে করলে 100 টাকা পাওয়া যায়। কামড়ে দেওয়া, খিমচে দেওয়া, রেগে যাওয়া, চেঁচামেচি করা, এটা তো এক ধরনের কমন সিলেবাস। এবার সে বলতে শুরু করলো ট্যা 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 ট্যা। শুনতে পাইনি মানে আর একটু জোরে। ভীষণ সৌভাগ্যের একটা ব্যাপার। সো প্লিজ ওয়েলকাম রুদ্রদা। নমস্কার, কেমন আছো? ভালো আছি। প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, রুদ্রদা তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডদের মধ্যে থেকে কাকে সবথেকে বেশি মিস করো? আমার ফার্স্ট লাভ, তাকে মিস করি একদম। মানে কলেজের সময় প্রেম, ছাত্র রাজনীতি করতাম। কলেজের প্রেম? একদম ছাত্র রাজনীতি, সেই সময় প্রেম হয় একটি মেয়ের সঙ্গে। বাংলা অনার্স নিয়ে সে পড়তো, আর আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও আমার বরাবরই আর কি বাংলা ভাষা, বাংলা গল্প, বাংলা লিটারেচার এগুলো নিয়ে বরাবরই আমার আগ্রহ বেশি থাকতো। ফলত সেই সূত্রে তার সঙ্গে আলাপ। আমি কখনো কোনোদিন কাউকে কোনোভাবেই আই লাভ ইউ বলিও নি, আর আমি শুনতে চাইও নি। আর ওটা বলে দিলেই আর কি প্রেমটা যে পুরোটা হয়নি। যেমন শাড়ি গামছা দোকানের বিজ্ঞাপন হয়, আমাদের কোনো শাখা নেই, এইরকম টাইপের মনে হয় যে বিজ্ঞাপন দিচ্ছে। তো প্রথম প্রেম যেটা আমার মনে হয় যে সবাই মিস করে। তো এমনটা নয় তারপরে যে প্রেমিকারা এসেছে বা আমাদের জীবনে যে প্রেমী আসুক না কেন তার প্রত্যেকেই ফালতু ছিল, ইস কি ভুল করেছি, আমার এমন নয়। আমার যাদের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, প্রেম হয়েছে, আমার প্রায় প্রত্যেকের সঙ্গেই কিন্তু এখনও যোগাযোগ আছে। আর একটা জিনিস জিনা, সেটা হচ্ছে যে যখন আমি হইনি, আমার সইটা যখন মানুষ অটোগ্রাফ বানিয়ে দেয়নি, বা মানুষ যখন আমার সঙ্গে সেলফি তুলতো না, বা আমি যখন তাদের পছন্দের অন্যতম অভিনেতাদের মধ্যে পড়িনি, সেই সময়তে আমায় যারা পছন্দ করতো, আমার মনে হয় যে সেটা অনেক বেশি রিস্কি ছিল। হ্যাঁ, বাকিগুলো ফেক আমি বলছি না, কিন্তু কোথায় একটা বাড়তি আকর্ষণ চলে আসে। মানুষের এস্টাবলিশমেন্ট না মানুষকে অপ্রয়োজনীয় বেশি ভালোবাসাতে অন্যদের ইন্সপায়ার করে দেয়। প্যার দোস্তি তুমি এটাই বললে একদম। আর ফেম পাওয়ার আগে যে ভালোবাসাটা পেয়েছো সেটা রিয়েল ভালোবাসা তোমার কাছে। কিন্তু কি হয় বলতো, সেটা হচ্ছে যে তুমি প্রথম দেওয়ালে যে দাগটা টানছো, তোমার হৃদয়ে যে দাগটা টানছো, ওটা না রয়ে যায়। এরকম কখনো করনি ওই চিকেনের রক্ত দিয়ে লাভ লেটার লিখে বলেছো, প্রস্তাব দিয়ে বলেছো যে দেখো হাত কেটে লিখেছি, এরকম কিছু করনি? না, ওটা ফুল লস কেস। ঠিক আছে, পরে যাবে 250 গ্রাম মুরগি কিনে এনে তার থেকে ঝোল খাবো, খেয়ে ধুকু করবো, বালিশের মধ্যে মুখ বুঝে। তুমি এগুলো মানে ভালোবাসায় পাগলামি তুমি করনি? না, পাগলামি বলতে যেটা হয় ধরনের হয়, তুমি কোন ধরনটা? কামড়ে দেওয়া, খিমচে দেওয়া, রেগে যাওয়া, চেঁচামেচি করা, এটা তো এক ধরনের কমন সিলেবাস। আমার জায়গা হতো যদি আমার ঝগড়া হতো গার্লফ্রেন্ডের সঙ্গে, আমি না চিনতে পারতাম না সামনে দাঁড়ালে কে, হ্যাঁ নমস্কার, এরকম টাইপের চলে যেতাম। পুরো অসহযোগ আন্দোলন, অহিংসা। আচ্ছা রুদ্রদা, চিটিং বেশি করেছো না চিটেড হয়েছো? ভালোবাসার জায়গায় চিটেড হয়েছি। চিটিং করবার কোনো স্কোপ কখনো আমার মনেও আসেনি, হয়ওনি। রাদার আমার যদি মনে হয় যে আমার কারোর সঙ্গে থাকতে আর ভালো লাগছে না, আমি বলে দিয়েছি যে শোন, আমাদের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্কটা ছিল, দ্যাট ওয়াজ ফাইন অ্যান্ড নাইস। কারণ বন্ধুত্বের সম্পর্ক সব থেকে মজবুত। তো তারপর মানে সেটা আমি মনে করি যে যদি বাবা মাও হয়, তার সঙ্গে একটা বন্ধুত্ব রেখে দেওয়া দরকার। আমার আমার এক্সপ্রেস করাগুলো প্রেমিকার সামনে পরিষ্কার হচ্ছে অসহযোগ আন্দোলন। ঝগড়া হয়েছে, হয়তো বলছে আমায় বলছে, হ্যাঁ ও কি যেন শুনেই নি। এবার সে বলতে শুরু করলো ট্যা 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 ট্যা। শুনতে পাইনি মানে আর একটু জোরে। এবার সে অসহযোগ নিখুশি করেছে বলে চলে যায়। তো এইরকম মানে আমার দিক থেকে এটা হচ্ছে যে তাকে আরো বোর করো। আচ্ছা, প্রেম নিয়ে কথা হচ্ছে, অভিনয়ে তো তোমার প্রেম, তো এই প্রেম নিয়ে কথা বলবো। এই প্রেমে পড়া হয়েছিল প্রথম কবে? একদম ছোটবেলায়, ওই ছবি আঁকা থেকে ছাত্র আন্দোলন, ছাত্রনেতা ছিলাম, থিয়েটার, তখন হাওড়া থিয়েটার করতাম। খুব একটা বেশি থিয়েটারের ক্ষেত্রে সাহায্য পেতাম না, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো বলে লোকে ভাবতেন। তবুও আর কি থিয়েটারে যেটা হতো, সাহায্য পেতাম না বলে বাড়ি থেকে ছেলেপুলেরাও খুব কম আসতো। তো ফলত 5-7 জন আমাদের একটা দল ছিল, পদক্ষেপ বলে, হাওড়াতে একটাই হল ছিল সেইভাবে, বাণীনিকেতন মঞ্চ। তো সেখানে থিয়েটার করতাম। টলিউডের ক্ষেত্রে বলতে পারি যে আমার সত্যি কথাই বলছি, ফিল্মে বা টিভিতে অভিনয় করব
এরকম কখনো পর্যন্ত আমার ইচ্ছা ছিল না। আমি অভিনয়টা ভালোবাসতাম, যেটা ওই মানুষের একটা অন্য নেচারকে এক্সপ্লোর করে। তারপর একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে ডাক পাওয়া, আমি ঠিক যে ঘরটায় বসে কথা বলছি এখানে অন্য একটা বাড়ি ছিল, আর ঠিক আমার ফ্ল্যাটটার রাস্তার অপোজিটে ঐতিহাসিক স্টুডিও ইন্দ্রপুরী স্টুডিও। তো ইন্দ্রপুরী স্টুডিওতে আমি প্রথম সুবীর মুখার্জি বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি নন্দনে বসে এই চন্দন সেন, খরাজ মুখার্জিরা আড্ডা মারত। তারপর আস্তে আস্তে তাদের সঙ্গে পরিচয় হলো। আমি প্রথম ইন্দ্রপুরী স্টুডিওর সামনে এসে দাঁড়াই, ঐতিহাসিক স্টুডিও। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, মানে বসন্ত চৌধুরী, মানে স্টলওয়ার্ড যারা অ্যাক্টর, রবি ঘোষ, তারা অভিনয় করতেন এখানে। তো সেখানে একজন জুনিয়র আর্টিস্টের চরিত্রে আমাকে প্রথম ডাকা হয়। 2 লাইনের ডায়লগ ছিল। তো ওই 2 লাইনের ডায়লগটা দেখে প্রচুর মানুষের কাছে ফোন আসে। প্রথম ফোন আসে আমার কাছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে। তখন তো মোবাইল নেই, ল্যান্ডলাইন। সেই ফোন এলো যে ভাই আপনি কে, আপনার সঙ্গে পরিচয় নেই, আপনার নামটা জানলাম, আমার অসম্ভব ভালো লেগেছে আপনার ওই 2 লাইনের ডায়লগ ডেলিভারি। মজার কথা ছিল পেমেন্ট নেওয়ার সময়টা, যখন পেমেন্ট নিতে যাচ্ছিলাম সেই সময় লাইন দিয়ে পেমেন্ট নেওয়া হতো। আমি অভিনয় করে পেয়েছিলাম 150 টাকা, লাইন দিয়ে পেমেন্ট নিতে হতো। কিন্তু আমি দেখেছিলাম যে আমার আগে লাইনে তখন এত কড়াকড়ি ছিল না, সিনেমা সিরিয়ালে পাখি, ডগি এসব দেখানো যেত। আমার দৃশ্যের আগের একটা দৃশ্যে একটা কুকুরও অভিনয় করেছিল, সেও আমার আগে লাইন দিয়ে পেমেন্ট নিচ্ছিল, অবশ্যই তার মালিকের সঙ্গে। আমি দেখলাম যে সেই কুকুরটা পেল 700 টাকা আর আমি পেলাম 150 টাকা। সেদিন আমার মনে হয়েছিল যে কে বড়, ঠিক আছে। তো তারপরে বুঝতে পেরেছিলাম যে না, এটা নিয়মের মধ্যেই পড়ে। কুকুরটা খুব রেয়ার এবং তার অনেক তজন ভজন আছে। সে আবার স্টুডিওর খাবার খাবে না, তার জন্য আলাদা খাবার আনতেছে বাবু। তো তার জন্য তো যাই হোক, ওই স্টুডিও বেরোতে বেরোতে যখন এই বাড়িটা, তখন একটা অন্য জায়গা ছিল, এটা ভাঙা হচ্ছিল বাড়িটা। তো আমরা যে কয়েকজন ভিখারি কমিটি আর কি, দুস্থ কমিটি যারা, তারা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে বললেন কি হচ্ছে, বলে বাড়ি হবে। আমি প্রচুর থাকবো, সব কত কত লোক থাকবে, এইখানে যদি একটা বাড়ি হতো, একটা ঘর হতো, এরম ভাবতাম। তো ম্যানিফেস্ট করেছো? হ্যাঁ। তো তারপর স্ট্রাগল লাইফ, এখানে থাকা, যেখান দিয়ে যেতাম। না আমি বলছি এরকম ভাবার কত বছর পরে এই বাড়িটা হয়েছে? সময় লেগেছে, 15 বছর লেগেছে। তারপর সোজা নয়। তারপর থাকতাম রানীকুটি, এখানে গাছতলা বলে একটা জায়গা, সেখানে আমি, এখনের পরিচালক রাজ চক্রবর্তী, আমরা সব থাকতাম। রাজ এসেছিল অভিনয় করতে, তারপর আস্তে আস্তে পরিচালক হয়ে ওঠে, অনেক কিছু। বিশ্বনাথ আসতো, কাঞ্চন আসতো, সবাই আসতো, মানে দুস্থ কমিটি যারা এবং অভিনেতারা, পরমব্রত, আমাদের আড্ডা ছিল ওইটা। আর সেই বাড়ির রোজগেরে কর্তা একমাত্র আমি ছিলাম, যে ওই মাসে হয়তো 2 দিন কাজ করতাম। এই 2 দিন কারুর কাজ করাটা, সেটা অন্যদের আনন্দ দিত। আজকের দিনে যে পরিবেশটা, সেখানে এই ঘটনাগুলো মিস করি, যে আমাদের মধ্যে কেউ তো একজন শুটিং করে এলো, তার থেকে গল্প শুনতাম, কেমন লাগলো, কি ডায়লগ ছিল দেখা, অ্যাজ ইফ এটা আবার ডায়লগ না পেলে একটু দুঃখ হতো, তখন একে অপরের সঙ্গে সেটা শেয়ার করা, সেই বন্ধুত্বটা। কেউ যদি রোজগার করতো, 2 টাকা রোজগার করলেও বা 150 টাকা করে পারিশ্রমিক পেলেও, সেটা আমার একার টাকা ছিল না, আমাদের সবার ভাত খাওয়ার টাকা ছিল ওটা। রাজদার সাথে সেই বন্ধুত্বটাই আছে, একদমই একই রকম রয়েছে। আমি, পরম, রাজ, পদ্মনাভ দাশগুপ্ত যে লেখক। এবার যেটা হয় কি, প্রত্যেকেরই ব্যক্তিগত কারণে আমাদের হয়তো দেখা হয় না, কোন একটা বিশেষ দিনে তখন হয়তো আমরা মিট করি। একসাথে কাজ তো হয় নিশ্চয়ই, হয়, মানে সেটাও কিন্তু সবসময়, মানে রাজের সমস্ত সিনেমা হলে আমি কাজ করবো এরকম তো কোনো কথা নয়। না এরকমই কথা। তুমি যেটা বললে যে 1 দিন কাজ করতে এলে পরে খুশি হতো, সবাই ভাগ করে, হয়তো মনে বলেছিল বিরিয়ানি একটা পার্টি হচ্ছে। আমরা সব চরিত্র তো আমার মতো হবে নাকি, তাহলে তো আমি মানে বিষ্ণুর অবতার হয়ে যাব, তা তো নয়। তোমার কি মানে ফেয়ার কাস্টিং হয়? মানে তুমি ভিঞ্চিদা করেছো, তারপরে তুমি তোমার মতো চরিত্র করতে পেরেছো, মানে তোমার মনে হচ্ছে না যে এই ভিঞ্চিদার পরে আমি এরকম একটা চরিত্র করতে চাই, আর সেটা আমি পাচ্ছি, বা তোমাকে অফার করা হয়েছে বা হয়নি, সেটা নিয়ে তোমার কোনো এই অতৃপ্ত বিষয়টা তো সারাক্ষণ থেকে যায়ও। মানে আমি কি নিজে ভাবতে পেরেছিলাম যে বনি কাপুর প্রোডাকশন থেকে অজয় দেবগন, যেখানে মূল চরিত্র, সেখানে ময়দানের মতো এত বড় একটা সিনেমাতে সারা ভারতবর্ষ জুড়ে খুঁজে খাঁজে তারা পশ্চিমবঙ্গ থেকে রুদ্রনীল ঘোষকে নিয়ে যাবে, একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর। এটা তো আমার সাকসেস নয়, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাকসেস। আমার মতো বাকি যে অভিনেতারা গিয়ে সর্বভারতীয় স্তরে প্রশংসা নিয়ে আসেন, আমার তো ভয় একটাই ছিল, অজয় দেবগন, গজরাজ রাও, প্রিয়ামণি, তাদের মতো এই তাবড় অ্যাক্টর, ওই সেট কতগুলো বাংলা ছবি হয়ে যাবে ওই বাজেটে কে জানে।
প্রায় 150 কোটি টাকা মতো বাজেট। তো সেখানে যখন আমি এই তাবড় লোকের সঙ্গে অভিনয় করছি এবং তারা আমার প্রশংসা করছেন, এই প্রশংসা আমার নয়। মানে অনেকেই নতুন যারা আসছে বা তোমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে তুমি বলো যে শুধু অভিনয় করে কেউ যদি সার্ভাইভ করতে চায়, এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, মানে সে কি সেটা পারবে? তা ইন্ডাস্ট্রির অবস্থা এমনি ভালো, শুধু ইন্ডাস্ট্রির কিছু কিছু কড়া নিয়ম কানুন কিছু লোক চাপিয়ে দেন যা ভারতবর্ষে কোথাও নেই। সেই জন্য এই ইন্ডাস্ট্রিটাতে কতজনকে নিয়ে এই যে কটা টাকা পেয়েছি, প্রযোজক ভরসা করে ডিরেক্টরকে ভরসা করে দিচ্ছেন, ডিরেক্টর তো সিনেমাটা দেখিয়ে দিতে পারেন না প্রযোজককে, তার মুখের কথায় বিশ্বাস করে একজন মানুষ বা কিছু মানুষ জড়ো হয়ে একটা টাকা জড়ো করে নিয়ে আসছে, সেই অনুযায়ী শুটিং হওয়া উচিত। কিন্তু এখানে কোথাও কোথাও একটা অলিখিত ফতোয়া চলে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, নাহলে ইন্ডাস্ট্রি এত গুণী একটা ইন্ডাস্ট্রি বন্ধ হতে বাধ্য। তুমি বলিউডেও কাজ করেছো, এখানে তো কাজ বহু বছর ধরে করে এসছো, কি পার্থক্য? কি একটাই পার্থক্য, যে পরিশ্রম করলে এখানে 1 টাকা পাওয়া যায়, সেই পরিশ্রম ওখানে করলে 100 টাকা পাওয়া যায়। আর কোনো পার্থক্য নেই। আর একটা আছে, ফ্লোরে আমাদের টেকনিশিয়ানরা যারা ভাই বন্ধুরা, তাদের কাছে স্ক্রিপ্ট দেওয়া হয় না, কিন্তু তারা অভিনেতার থেকে বেশি কথা বলে ফ্লোরে। আমরা শুটিং করছি, মা আমি আর বাঁচবো না, শুনতে পাচ্ছি পেছন থেকে। মুম্বাইয়ের একটা মজা আছে, মুম্বাই যদি কেউ কোনো শব্দ করে ফেলে, আর টলিউডে কেউ শব্দ করলো ফ্লোরে, ডিরেক্টর বলে উঠলো কে। আমাদের টলিউডে একটা অদ্ভুত আওয়াজ আছে, সবাই সবার দিকে তাকিয়ে বলে কে কে কে, ইকো হয়ে গিয়ে পাশের বাড়িতে স্টুডিওর পাশে চলে যায়। আর মুম্বাইতে একটা যদি খচ করে কেউ চায়ের কাপও মারিয়ে ফেলে আওয়াজ হয়, সে নিজে এসে বলে সরি স্যার মুঝসে গলতি হোগি, মাফ করে দিজিয়ে। এই দুটো তফাৎ, আর কোনো তফাৎ নেই। আর কোনো তফাৎ নেই। আচ্ছা রুদ্রদা, আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি, মানে বারবার এই কথাটা শোনা যাচ্ছে, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি আর কোনো হিরো পাচ্ছে না কেন? হিরো তো কেউ জন্মায় না, যদি রাইট খুব ভালো করে দেখে হিরো হয়ে কেউ জন্মায় না। রাইট, আসছে সানগ্লাস পরে, জুতো পরে, মায়ের পেট থেকে কেউ বাইক নিয়ে বেরোচ্ছে নাকি? এ হয় নাকি? সেই সুযোগ হিরো তৈরি করতে হয়, লেখা দিয়ে হিরো তৈরি করতে হয়, তার যেটা আছে সেটাকে নিয়ে। প্রত্যেকটা মানুষ ক্যান বি দ্য হিরো। আমাদের কয়েকজন পরিচালক যারা নিজেরা লিখতে পারেন, তারা লেখার এবং পরিচালনার জন্য একটা সুন্দর সাম্মানিক নিয়ে বাড়ি যান, আমাদের আনন্দ হয় তাতে। কিন্তু বাকি আর যারা লিখতে পারেন, বম্বেতে যেমন একটা নির্দিষ্ট বাজেট, যে বাজেটের সিনেমা হয় তার একটা বাজেট বরাদ্দ থাকে লেখার জন্য। অনেক বড় একজন ডিরেক্টর, তার সাথে তুমিও কাজ করেছো, তো আমিও কাজ করেছি, তার মুখ থেকেও শুনেছি যে হিরো খুঁজে পাচ্ছি না। তো তাদের কাছে হিরোর সংজ্ঞাটা কি? এটা সেই বলতে পারবে। আর সে প্রত্যেকবারই আলাদা আলাদা হিরো খোঁজে, তো তার মানে তার হিরোর কোনো ঠিক নেই, তাই তো? তার মানে একই সব ছবিতে তাহলে একই তো হিরো হতো। আচ্ছা রুদ্রদা, সত্যি কথা বলার জন্য কি কি হারাতে হয়েছে জীবনে তোমাকে? কাজ, মানে এরকম কোনো ইনসিডেন্ট? সাময়িক বন্ধুত্ব, সাময়িক বন্ধুত্ব, সাময়িক বন্ধুত্ব। কারণ আমি খুব একটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না এমনটা নয়, আমি চেষ্টা করে দেখেছি, ওটা শ্যুট করে না আমায়। কিন্তু আমি একটা মিথ্যে কথা বলি যেটা আমায় ভয়ঙ্কর শ্যুট করে। ধরো আমার 10টা থেকে শুটিং, আমি ভোরবেলা 6টায় উঠলেও 10টা15 পৌঁছবো স্টুডিওয়। আমার 10টা থেকে শুটিং, আমি 10টায় ঘুম থেকে উঠলেও 10টা15 পৌঁছবো। আর প্রত্যেকবার আমায় জিজ্ঞেস করলে আমি ভদ্রলোকের মতো এক কথা বলি, রাস্তায় আছি বলি, ফোনটা কেটে দিই। মানে উল্টো দিকে যে লোকটা চালাক, সে আমাকে বললো রাস্তার কোনখানে? রাস্তা তো সেই দিল্লি থেকে শুরু হয়েছে, গ্যান্ট্যাং রোড, জিটি রোড, কোথায় আছে? তো আমি এই একমাত্র এই মিথ্যেটাতে কমফোর্টেবল বলা, আর বাকিগুলোতে দেখেছি খুব একটা হয় না। আমার ভালো লাগলে আমি ভালো বলে দিই, খারাপ লাগলে খারাপ বলে দিই। তুমি নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, আমরা শুনলাম। না না, আমি প্রেম করলে ওপেনলি করি, লুকোবো কেন? আশ্চর্য, আমি কি চুরি করছি নাকি যে লুকিয়ে করবো?